তেমন কিছু না কাকাই, ওই একটু কথা বলছিলাম আর কি। আহিয়ানা আসার কয়েকদিন পর থেকেই আখি চৌধুরী স্বাভাবিক হতে শুরু করেছে। এখন সবসময় সবার সাথে খাবার খায়, আবার মাঝে মাঝে আগের মতো বসে আড্ডাও দেয়। আখি চৌধুরীকে স্বাভাবিক দেখে সবাই খুশি। তখন আলিয়া খান বললেন, আখি হুট করে এত স্বাভাবিক হলো কিভাবে? আই করেছে ওকে স্বাভাবিক। আই ওকে আগের মতো সবার সাথে মিশতে সাহায্য করেছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। সকলে একসাথে বসে খাবার খেলো। আয়াত আয়েশা চৌধুরীকে পাশের চেয়ারে বসে খাওয়াচ্ছেন। সকলে মা মেয়ের ভালোবাসা দেখে মুগ্ধ। আয়াত আয়েশা চৌধুরীকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে নিজে খেলো। খাওয়া শেষ করে সকলে সোফায় বসে আড্ডায় প্রস্তুতি নিতে লাগলো। তখন আয়াত ওপরে আসতে নিলে তা দেখে আদিয়ান চৌধুরী বললেন, এখন আবার কোথায় যাচ্ছ? অফিসের অনেক কাজ জমে আছে বাবা, এগুলো করতে হবে। এমনিতে 10 দিন অফ গেছে। কতবার বললাম কাজটা বাদ দিয়ে দিতে। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে আগেও কথা হয়েছে আমাদের। আমি এই কাজটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো। এমনিতেও তোমার কোনো কথা হ্যাঁ হলে সেটা আর কোনোভাবেই না করা চায় না। তখন আলিয়া খান বললেন, কাজ পরে করিস, এখন তো আমরা সবাই এখানে আছি, সবাই মিলে আড্ডা দিই। কিন্তু তুই যদি না থাকিস তাহলে কিভাবে হবে? কাজগুলো খুব ইম্পর্টেন্ট ফুপি। আমাদের থেকে ইম্পর্টেন্ট? আয়াত এই কথা শুনে থম মেরে গেল। সত্যি ওর ইম্পর্টেন্ট কাজ আছে। 10 দিন ফুপিমা কতগুলো ফাইল পাঠিয়েছে ইমেলের মাধ্যমে, কিছু দেখা হয়নি। এসব ঝামেলায় এখন যদি সেগুলো থেকে না করে তাহলে সত্যি ওদের কোম্পানি লস হয়ে যাবে। কিন্তু এদের বোঝাবে কি? আয়াত সব ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে আড্ডা দিব, সাথে আমার কাজটাও করব। আমি ল্যাপটপ নিয়ে আসছি। এতে কিন্তু তোমরা কেউ আপত্তি করবে না। তোমরা যেমন ইম্পর্টেন্ট তেমন কাজটাও ইম্পর্টেন্ট, বুঝলে? আয়াত জানে এখানে বসলে সে পুরো কনসেন্ট্রেশন কাজে লাগাতে পারবে না। তবুও যতটুকু যাই ততটুকুই কাজ এগিয়ে থাকবে। আয়াতের কথায় সবাই সম্মতি জানালো। আয়াত ওপরে গিয়ে ওর ল্যাপটপ আর ফোন নিয়ে এলো। সবার মাঝেই একটা সিঙ্গেল সোফায় বসলো আর বলল, এবার তোমাদের কাজ, তোমরা শুরু করো। সকলে মিলে আড্ডা শুরু করলো। আয়াত এক মনে কাজ করতে লাগলো। ও এত তাড়াতাড়ি টাইপিং করছে যে সকলে আড্ডা বন্ধ করে ওর কাজের স্পিড দেখতে লাগলো। ও এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে আর টাইপিং করছে। হুট করে সব শোরগোল বন্ধ হয়। ও ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সবার দিকে তাকালো। দেখতে পেল সবাই ওর দিকে তাকিয়ে আছে। তা দেখেও বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? তোর ট্রাইপিকের স্পিড বেশি, তাই সবাই দেখছিলাম। ও আচ্ছা, আসলে অনেক কাজ জমে গেছে তো, তাই তাড়াতাড়ি করছিলাম, যাতে সব কাজ তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, আমি এখানে থাকলে তোমাদের ডিস্টার্ব হবে, আমি বরং উপরে যাই। বলে আয়াত ল্যাপটপ বন্ধ করে হাঁটা ধরলো। তখন আফিয়া বলল, বাড়ি ফিরতে না ফিরতেই এত দামি একটা ল্যাপটপ আর ফোন কিনে নিয়েছে। আফিয়ার এই কথায় সকলে ওর দিকে তাকালো। কত নিচু মানসিকতা থাকলে মানুষ এই কথা বলতে পারে। আদিয়ান চৌধুরী কিছু বলবে তার আগে আয়াত বলল, আফিয়া, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এই ল্যাপটপ আর ফোন এই চৌধুরী বাড়ির একটা টাকাও কেনা না। এমনকি আমি এ বাড়িতে আসার পর খাওয়া বাদ দিয়ে এ বাড়ির একটা টাকাও আমি নিইনি। আশা করি বুঝতে পেরেছো। বলে আয়াত আবার হাঁটা ধরলো। আসলে আয়াত সিঁড়ি দিয়ে উঠছিল, তখন আফিয়ার কথা শুনে থেমে পড়ল আর উত্তরও দিয়ে গেল। বাড়ির সকলে বুঝতে পারলো ব্যাপারটা আসলেই খারাপ হয়েছে। সকলের মুখের অবস্থা দেখে আফিয়া বলল, আসলে আঙ্কেল, আমি এটা মিন করতে চাইনি, প্লিজ কিছু মনে করবেন না। বুঝতে পেরেছি, তবে কারো সম্পর্কে কথা বললে তার সম্পর্কে চিনে বলবে। আশা করি বুঝতে পেরেছো। জি আঙ্কেল। খানবাড়ির সকলে আর কিছুক্ষণ থেকে চলে গেল। আদিয়ান চৌধুরী ওনাদের আর আটকালেন না। তিনি আর আসিয়ান আয়াতের রুমে গেল দেখতে যে ওর মুড ঠিক আছে কিনা। ওনারা গিয়ে দেখতে পেল আয়াত এক মনে কাজ করছে, অন্যদিকে তার মন নেই। এটা দেখে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যার যার কাজে চলে গেল। দেখতে দেখতে আরও প্রায় 15 দিন চলে গেল। আয়াত এর দিনকাল সব ভালোই চলছে। পরিবার, হসপিটাল, বিজনেস আর সকল পড়াশোনা সব মিলিয়ে ভালোই চলছে। আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই রোজা বলেছে আজকে ওদের বাড়িতে যাবে। অহনা ইসরাতকে বলেছে, ইসরাত ওর ভাইকে বলেছে, তাই আয়াস আয়াতকে বলেছে ওরা 2 ভাই বোন আজ ওদের বাড়িতে যাবে। আয়াত মানা করেনি, কারণ তাদের মা বাড়ি, তারা যখন ইচ্ছা তখন যেতে পারে। আয়াত প্রতিদিনের ন্যায় ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নিচে নামলো। সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। আয়াত, রোজা, ইসরাত আসলো 10টার দিকে। আজ সারাদিন ওরা ঘোরাঘুরি করবে সেই প্ল্যান করে এসেছে। আয়াত ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন আয়াতরা বাড়িতে ঢুকলো, তাই আয়াত ল্যাপটপটা নামিয়ে ওদের দিকে এগিয়ে গেল। তারপর সকলে বসে আড্ডা দিচ্ছিল আর কফি খাচ্ছিল। হুট করে আয়াতের একটা কল আসে। ও ফোনটা ধরে যা শোনে তাতে ওর পায়ের তলার থেকে মাটি সরে যায়। ও চিৎকার করে বলল, হোয়াট? তোমরা কি আমার সাথে মজা করছো? এটা কি করে হতে পারে?
জানকে কোথাও পাওয়া যাচ্ছে না মানেটা কি? এই কথা শুনে সকলে অবাক হয়। যারা জানে না তারা ভাবে এই জানটা আবার কি। আয়াস তো ভয় পেয়ে যায়। তার জান পাখি কি কাউকে ভালোবাসে? তার থেকে তার জান পাখি হারিয়ে যাবে না তো? সকলে অবাক হলেও একজনের মনে হচ্ছে কলিজাটাই বেরিয়ে যাবে। তার প্রাণকে পাওয়া যাচ্ছে না। সে নিজেকে সামলাতে চাইছে কিন্তু পারছে না। আয়াস চিৎকার করে আবার বলল, আমি কোনো কথা শুনতে চাই না। তোমরা এতগুলো মানুষ থাকতে আমার জান কোথায় গেল? আর এখন বলছো জানি না? আমি কিচ্ছু জানি না। আমি 1 ঘন্টার মধ্যে আমার জানের খবর চাই। আমার জানের কিছু যদি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, বলে দিলাম। আই ডোন্ট ওয়ার এনিওয়ান। আমার জানকে চাই মানে চাই, গট ইট। আয়াতের চিৎকার এতটাই জোরে ছিল যে সকলে ভয় পেয়ে গেল। চৌধুরী বাড়ির সকলে ওখানেই ছিল। আয়াত দৌড়ে গিয়ে ওর ল্যাপটপ অন করলো। খুব তাড়াতাড়ি কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছে না। ও ওর জানকে কোনোভাবেই ট্রেস করতে পারছে না। ওর খুব ভয় হচ্ছে, ও হারিয়ে ফেলবে না তো ওর জানকে? ওর যদি কিছু হয় তাহলে ও বাঁচবে না। আয়াতকে দেখে যে কেউ বলবে পাগল হয়ে গেছে আয়াত। তখন আশিয়ানকে আয়াতের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আহি? তুই এত চিৎকার করছিস কেন? আর পাগলের মতো করছিস কেন? কার কি হয়েছে? আয়াত চোখে পানি চলে এসেছে। ও অসহায় চোখে ওর ভাইয়ের দিকে তাকালো আর অসহায় গলায় বলল, ভাইয়া জানকে পাওয়া যাচ্ছে না। আয়াতের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও কিছুই ভাবতে পারছে না। তখন ওর ফোনে আরো একটা কল আসলো। ও কল ধরে অসহায় গলায় বলল, তোমরা কোথায় ছিলে? তোমরা কেউ কেন জানকে দেখে রাখলে না? তুমি জানো কাল জান আমার কাছে ফোন দিয়ে কত কাঁদছিল। তোমাদের তো বলেছিলাম ওকে দেখে রাখতে। তোমাদের দায়িত্ব যেমন জানকে দিয়েছিলাম, তেমনই জানের দায়িত্বটাও আমি তোমাদের দিয়েছিলাম। ওর যদি কিছু হয় আমি বাঁচবো কি করে? তোমরা এত ইরেসপন্সিবল কি করে হলে? আয়াতের 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই প্রথম আয়াতকে সবাই এভাবে কাঁদতে দেখছে। আয়েশা চৌধুরীর বেলায় কাঁদলেও এত কাঁদেনি। আয়াতের কথাই কি এমন ছিল তা কেউ জানে না, কিন্তু অনেক কষ্ট ছিল সেটা বুঝতে পারছে সকলে। জান নামক মানুষটাকে যে অনেক ভালোবাসে সেটা বোঝা যাচ্ছে। ওখানে থাকা মেয়েদের চোখ ভরে উঠেছে, আয়াজেরও ভরে উঠেছে, তবে নিজের জান পাখিকে হারানোর জন্য। আয়াতের এখন মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আয়াত ঘন ঘন শ্বাস নিচ্ছে। তাদেরকে আদিয়ান চৌধুরী আয়াতকে জড়িয়ে ধরলো আর বলল, শান্ত হও আহি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার জানকে তুমি ঠিক ফিরে পাবে। আমরা হয়তো জানি না সে কে, কিন্তু তোমার যে অনেক ভালোবাসার মানুষ সেটা বুঝতে পারছি। শান্ত হও, নিজের অবস্থা দেখেছো, পাগল পাগল হয়ে আছে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আয়াতের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলল, বাবা, আমার জানে যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না। ওকে আমি ভীষণ ভালোবাসি। এত বছর ধরে আমি ওকে আগলে রেখেছি, কোনো আজ আসতে দেইনি। আজ কতদিন হলো আমি ওর সাথে নেই বাবা। ওর ভীষণ কষ্ট হচ্ছিল, আমারও খুব কষ্ট হচ্ছিল বাবা। ওর যদি কিছু হয় তাহলে আমি মরে যাব বাবা। আয়াত কিছুক্ষণ পর ওর বাবাকে ছেড়ে দিল। চোখের পানিও মুছে ফেললো। ও এক মুহূর্তের জন্য ভুলে গেছিল ও ওর দুর্বলতা অন্যকে দেখাচ্ছে। কারো সামনে নিজের দুর্বলতা দেখানো যাবে না, তাহলে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। এমনিতে দুর্বলতার প্রকাশ অনেকটাই হয়ে গেছে, তবে ওর বিশ্বাস এটা নিয়ে কেউ তার কাছে বলবে না। আয়াতের হঠাৎ পরিবর্তন থেকে সবাই অবাক হয়ে গেল। একটু আগেই পাগলের মতো ব্যবহার করেছিল, কিন্তু এখন একটা শান্ত মানব হয়ে উঠেছে। এই অবস্থা থেকে আশিয়ান বলল, বনু, তুই ঠিক আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। হটকারিটায় সব ভুলে গিয়েছিলাম। এখন আমি ঠিক আছি। রোজা, আয়াত, তোমরা আজ এসো। আমরা অন্য কোনো দিন সবাই মিলে আড্ডা দিব। সেটা না হয় ঠিক আছে, আমরা যাব, কিন্তু তোর জানটাকে? এর আগে তো তুই তার কথা বলিসনি। সে আমার খুব কাছের কেউ। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাব ইনশাল্লাহ। তাড়াতাড়ি করতে যে সব গড়বড় করে ফেলেছি। আমি এক্ষুনি চেক করে আসছি। খুব কাছের কেউ শুনে আয়াতের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ও পারছে না, আর পারবেও না। ও একটা ছেলে, আর ছেলেদের চেয়ে কাঁদতে মানা। ওর ভেতরটা কষ্টে পুড়ে যাচ্ছে। ও যে আয়াতকে সে আগে থেকে ভালোবাসে, এখনো যে বলা হয়নি, জান পাখি আমি তোমাকে অনেক আগে থেকেই হাল গোছে ভালোবাসি। আয়াত নিজেকে সামলিয়ে বলল, আমরা থাকি না, রোজা বাড়ি চলে যাক, আমরা তোমার জানকে খোঁজার চেষ্টা করি না। আয়াতের কথা শুনে আয়াত একবার আয়াতের দিকে তাকালো। ওর চোখ দেখে আয়াত বুঝতে পারলো ওর ভেতরে কি হচ্ছে। তবুও আয়াত ওকে কিছু বলবে না, কারণ আয়াত এখনই ওর সাথে কাউকে জড়াবে না। ওর জীবনের সাথে জড়িত সব মানুষই ঝুঁকিতে থাকে, যদিও তারা টের পায় না। সবকিছু আয়াতই সামলে নেয়। কয়েকদিন আগেও হসপিটালে আয়েশা চৌধুরীকে কে যেন মারতে এসেছিল। আয়াত ঠিক সময় তাকে দেখতে পায় আর তাকে আটকায়।
আয়েশা চৌধুরী ঘুমাচ্ছিল বলে কিছু জানতে পারেনি। আয়াতের আশেপাশে সবসময় ওর লোক থাকে। আয়েশা চৌধুরীর গুলি লাগার পর তো সবাই অ্যালার্টও থাকে। আয়াত ওকে ওর লোকগুলোর কাছে দিয়ে দেয়। আয়াত এতক্ষণ সবকিছুই ভাবছিল। আয়াত কিছু বলছে না দেখে আয়াত আবারও বলল, কি হলো? কিছু বললে না তো? আমরা থাকি। আয়াজের কথায় আয়াতের হুঁশ ফিরল। ও বলল, তোমাদের মামার বাড়ি, তোমাদের ইচ্ছে হলে থাকো, না ইচ্ছে হলে নাই। আমাকে জিজ্ঞেস করছো কেন? আয়াত একটু রুডভাবে এই কথাগুলো বলল, কিন্তু সবাই ভাবলো আয়াত টেনশনে আছে দেখে এমন করছে। আসলে আয়াত ইচ্ছে করে এরকম করলো যাতে কেউ এটা জানতে না পারে আয়াত ওর ওপরে দুর্বল। তখন রোজা বলল, মা বাবা কেউ বাড়িতে নেই, তাই আমি তোদের বাড়িতে এসেছিলাম। আমিও থাকি তাহলে। ঠিক আছে। তখনই আয়াতের ফোনে একটা ফোন এলো। আয়াত তাড়াতাড়ি করে ফোন ধরে বলল, আর ইউ শিওর হি ইজ ইন এয়ারপোর্ট? ওকে, থ্যাংক ইউ। আয়াত ফোন রেখে দিল। তখন সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো খবর পেয়েছিস? পেয়েছি। সে বোধহয় আমার কাছে আসছে। তোমরা টেনশন করো না, আমি দেখছি। বলে আয়াত ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেল। বাকি সবাই শুধু দেখেই গেল, কিছু বলতে পারল না। আয়াত রুমে গিয়ে কাউকে কল লাগালো। কল ধরতেই ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সব জানতে, তাই না? সত্যি বলছি, আমরা কেউ কিছু জানতাম না। যখন শুনলাম ওকে এয়ারপোর্টে দেখা গেছে, তখন বুঝতে পারলাম ও তোমার কাছে যাচ্ছে। তোমরা যদি কিছু নাই জানতে, তাহলে ওকে হেল্প করলো কে? আমাদের এখানে তোর নজরে থেকে কেউ কাউকে কিছু করতে পারবে না। নিশ্চয় বাইরে কেউ সাহায্য করেছে। তোমার কে মনে হয় বলো তো? আমার তো মনে হয় লিওনের পাপা। হ্যাঁ, সেই সাহায্য করেছে, কারণ সে ছাড়া এই দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আসলে ওনাকে কোনোদিন টাইট দেওয়া হয়নি, তাই আমাকে ভালোভাবে চেনে না ভদ্রলোক। ইংরেজি তো, তাই বাংলাদেশের সম্পর্কে ধারণা নেই। তা যা বলেছো, ফুপিমা কোথায়? সে কি সব জানতো? সেও কিছু জানতো না। আনাফকে পাওয়া যাচ্ছে না শুনে সে হয়তো হাইফাই হয়ে গিয়েছিল। তোর মতো শান্ত মানুষ যখন ভেঙে পড়েছিল, তাহলে ভাব তোর ফুপিমার মতো মমের পুতুলের কি অবস্থা হয়েছিল। জান ভাইয়া সে কোথায়? সে আনাফকে খুঁজতে গিয়েছে, এখনো ফিরেনি। তবে সব জেনে ফোন করেছিল। আনাফের সাথে কেউ আছে কিনা? হ্যাঁ, তার সাথে লিওনের বাবা এক বাঙালি বডিগার্ডকে পাঠিয়েছে। দুর্ভাগ্য হলেও তিনি সত্যি আমাদের বডিগার্ডই। আনাফ নাকি ব্ল্যাকমেল করে তাকে রাজি করিয়েছে তার সাথে যেতে। তবে যাই বলো, তোমার জানের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। এত দূর তোমার কাছে গেলেও সেফটির সাথে নিয়ে যাচ্ছে। আরে জান ভাইয়া দেখতে হবে না কার জামাই? আহিয়ারা আয়াত চৌধুরীর জান ওরফে জামাই। তাছাড়া আমি বুঝে গেছি কোন বডিগার্ডটা ওর সাথে আছে। আমি ওনাকে বলেছিলাম জানের সব কথা যেন উনি শোনেন। ইনডাইরেক্টলি উনি আমার কথাই শুনেছেন। কিন্তু ডায়লগটা তার। সেজন্যই তো বললাম। আচ্ছা, ফুপিমা ওখানে আছে কি? এখানে সবাই আছে। ফোনটাও লাউডে দেয়া, সব শুনেছে সে, কিন্তু কিছু বলছে না। বুঝতে পেরেছি, সে অভিমান করেছে। তবে এখানে আমার কোনো হাত নেই, বুঝলে ফুপিমা? এতক্ষণ চুপ করে থাকলেও এখন ফুপিমা কথা বলল। আমি কেন অভিমান করব? আমি তোদের কেউ হই নাকি? আমার কথা কেউ ভাবে না, সব সময় নিজেদের মর্জি মতো চলে, আর ফ্রিতে আমাকে টেনশন দেয়। তোমাকে নিয়ে ভাবার জন্য তো তোমার বাবা আছে, তিনিই ভাববেন। আমরা কেন ভাবতে যাব শুনি? আমার কথা না ভাবলি বাবার কথাটা তো ভাববি। বাবার বয়স হয়েছে। আরে তাকে নিয়ে ভাবার জন্য তো তুমি আছো। তোমার জন্য তোমার বাবা, আর তোমার বাবার জন্য তুমি। সব সময় ফাজলামো, তাই না? তাই একটু আগে টেনশনে কে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল শুনি? আমি সব জানি। তোর যে অবস্থা হয়েছিল, আমি সব সময় সেই অবস্থায় থাকি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি মা জননী। আর তুমি একটু শক্ত হও, নিজের বাবাকে দেখো। জীবনে এত কিছু দেখেছে, তবু কি শক্ত আছে? আর তুমি মমের পুতুল। বাবার মতো আমি কখনোই হতে পারবো না। বাবার মতো না আছে মনের জোর, না আছে ধৈর্য। তুই বাবার মতো হয়েছিস, তাতেই আমার হবে। তবে তুই বাবার থেকেও এক কাঠি ওপরে। আমাকে তেল দিচ্ছ, আমাকে তেল দিয়ে লাভ নেই ব্রো। তুমি বরং টেনশন কম করো, আমি এপাশে সব সামলে নিব। আর টেনশনে নিজের বিপি বাড়িও না। সাবধানে থাকিস, ভুলে যাস না গুলিটা কিন্তু তোকেই করতে চেয়েছিল। কিছু ভুলিনি, সব মনে আছে আমার। সে আমার ক্ষতি করার চেষ্টা করছিল, আমি তার একটা কালো ধান্দা বন্ধ করে দিয়েছি। খুশির সংবাদ হলো এটাই, আমি তার কাজের ব্যাপারে জানালেও সে আমাকে সাধারণ একজনই ভাবে। এটাই আমার কাছে খুব মজা লাগে। আপনার যে কিসে মজা আর কিসে আনন্দ মাঝে মাঝে আমি বুঝতেই পারি না। তোমার এত বুঝতেও হবে না। জান ভাইয়া, ওদিকের খবর কি? সব ঠিকঠাক? এভরিথিং ইজ ফাইন। ওকে, খুব ভালো। তোমরা কেউ এদিকটা নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নিব।